আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজ আমি দশম শ্রেণীর পরিবেশ ও জীববিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব। অধ্যায়টি হলো বংশগতি। আমরা সবাই দেখেছি যে আম গাছের বীজ থেকে আম গাছ জন্মায়, আবার জাম গাছের বীজ থেকে জাম গাছ জন্মায়। কিন্তু আমরা কখনো এমনটা দেখিনি যে আম গাছের বীজ থেকে জাম গাছ জন্মেছে কিংবা জাম গাছের বীজ থেকে তেঁতুল গাছ জন্মেছে। এমনটা কখনো হয় না। তার কারণই হচ্ছে বংশগতি। এক্ষেত্রে আম গাছের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানগুলি বীজের মাধ্যমে চারা গাছের মধ্যে প্রকাশিত হয়। যে পদ্ধতির দ্বারা এই জনিত্রী আম গাছের বৈশিষ্ট্যগুলি অপত্য আম গাছের মধ্যে প্রকাশিত হয়েছে তাকেই আমরা বলছি বংশগতি। অর্থাৎ বংশগতি আমরা কাকে বলবো না, যে পদ্ধতিতে পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় তাকে আমরা বলছি বংশগতি বা হেরিডিটি। এই সংক্রান্ত আর একটি শব্দ আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তোমরা এই বংশগতি এবং বংশগতিবিদ্যাকে গুলিয়ে ফেলো। এই বংশগতিবিদ্যা হলো জীববিজ্ঞানের একটা শাখা, যেখানে জীবের জিনগত সংযুক্তি, জিনের কার্যপদ্ধতি এবং জিনগত বৈশিষ্ট্যের বংশানুসরণ আলোচনা করা হয়, তাকে আমরা বলছি বংশগতিবিদ্যা। আরেকবার বলছি, বংশগতিবিদ্যা হলো জীববিজ্ঞানের একটা শাখা, যেখানে জীবের জিনগত সংযুক্তি, জিনের কার্যকারিতা বা কাজের পদ্ধতি এবং জিনগত বৈশিষ্ট্যের বংশানুসরণ আলোচনা করা হয়, তাকে আমরা বলছি বংশগতিবিদ্যা। এবার এই জেনেটিক শব্দটি প্রবর্তন করেছেন বিজ্ঞানী বেটসন। আমরা জেনেটিক্সের সংজ্ঞা বলতে গিয়ে জিন শব্দটা বলেছি। এই জিন শব্দটি তোমরা অলরেডি প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনের অন্তর্গত জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারে জেনেছ। তবু আমরা এখানে একবার বলে নিই। একদম সোজা কথায় বললে জিন হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। ভালো করে বললে জিন হলো ডিএনএর ক্ষুদ্রতম অংশ, যা একটি পলিপেপটাইড গঠনের সংকেত বহন করে। এটা গেল জিন। যেহেতু আমরা বংশগতিবিদ্যা আলোচনা করছি, এই বংশগতিবিদ্যা বিষয়ে যিনি প্রথম কাজ করেছেন তিনি হলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। ইনি 20 জুলাই 1822 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। উনি একজন ধর্মযাজক ছিলেন। উনি ব্রুনোর সেন্ট টমাস মঠে ধর্মযাজক ছিলেন এবং তিনি ওই মঠে ধর্মযাজকের কাজ করার সময় বাগানের মিষ্টি মটর গাছ নিয়ে দীর্ঘ 8 বছর পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রায় 29,000 মটরশুঁটির উপরে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। করে তিনি বংশগতিবিদ্যার কিছু সূত্র আবিষ্কার করেন এবং তিনি তার পরীক্ষালব্ধ ফলাফলগুলি এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন প্রবন্ধে লিপিবদ্ধ করেন এবং সেই বিষয়টি তিনি 1866 খ্রিস্টাব্দে ব্রুনোর ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে প্রকাশিত করেন এবং তিনি 6 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দে ক্রনিক নেফ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর প্রায় 16 বছর পরে 1900 খ্রিস্টাব্দে 3 জন বিজ্ঞানী হুগো দা ভিস, শেরম্যাক এবং কোরেন্স মেন্ডেলের পরীক্ষাগুলি পুনরায় পৃথকভাবে পরীক্ষা করেন
এবং ওনারা ম্যান্ডেলের আবিষ্কারগুলি পুনরাবিষ্কার করেন। আমাদের এখানে এই ম্যান্ডেলের জন্ম, মৃত্যু এবং ম্যান্ডেলের আবিষ্কারগুলি পুনরাবিষ্কার কত সালে হয়, কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন, সেটা আমাদের মনে রাখা প্রয়োজন। এবং আমরা এই বংশগতিবিদ্যা আলোচনা করতে গেলে তার আগে এই আরও কয়েকটি সংজ্ঞা বা টার্মিনোলজি আমাদের প্রথমে শব্দ বা টার্মিনোলজির সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তোমাদের এখানে প্রথমে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ভেদ বা প্রকরণ, আর একটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। ভেদ বা প্রকরণ এটা কি না, এটা হচ্ছে যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এক প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্যের যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করি, সেই পার্থক্যগুলোকে আমরা ভেদ বা প্রকরণ বলি। যেমন মানুষের চোখের মণির বর্ণ, এই চোখের মণির বর্ণ যেমন কালো হয়, বাদামি হয়, আবার ধূসরও হয়, আবার নীলচে হয়। হ্যাঁ, এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে একটা প্রকরণ। তেমনি মানুষের গাত্রবর্ণে ফর্সা, কালো, শ্যামলা এই রকমের বৈশিষ্ট্য দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলি সবই হচ্ছে প্রকরণ বা ভেদ। আর একটি শব্দ, সেটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। এই শব্দটা প্রবর্তন করেছেন হুগো দাভিস। মিউটেশন এটা একটি বিষয় যেটা তোমাদের এখানে বিশদভাবে আলোচনা নেই, তোমাদের এখানে সংজ্ঞাটা জানা প্রয়োজন। মিউটেশন বলতে আমরা বলছি যে মিউটেশন হলো ডিএনএর যে কোনো আকস্মিক, বৃহৎ, স্থায়ী, বংশানুসরণযোগ্য বা অযোগ্য পরিবর্তনকে আমরা বলছি মিউটেশন। মিউটেশন হলো ডিএনএর বা জিনের যে কোনো স্থায়ী, বৃহৎ, হঠাৎ, বংশানুসরণযোগ্য বা অযোগ্য পরিবর্তনগুলিকে আমরা বলছি মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন, কিছু কিছু মিউটেশন আছে যেগুলি বা পরিব্যক্তি যেগুলি বংশানুসরণযোগ্য, যেগুলি জনন কোষে অর্থাৎ জার্মিনাল মিউটেশন, সেগুলি বংশানুসরণযোগ্য। আবার যেগুলি সোমাটিক মিউটেশন অর্থাৎ দেহকোষের মিউটেশন, সেগুলি বংশানুসরণযোগ্য নয়। যেমন মিউটেশনের একটি যেমন উদাহরণ হলো সিকেল সেল অ্যানিমিয়া। এটি একটি পয়েন্ট জিন মিউটেশনের উদাহরণ। আমরা এর পরে কিছু বংশগতি সংক্রান্ত আরও কিছু টার্মিনোলজি আমরা জেনে নেব। এর মধ্যে যেমন আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম আমরা কাকে বলবো না, হোমোলোগাস ক্রোমোজোম বলতে আমরা বলছি যে সমস্ত ক্রোমোজোম আকৃতি এবং প্রকৃতিগতভাবে এক, তাদেরকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। সাধারণত এই সমস্ত ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমাদের ক্ষেত্রে এই রকম হোমোলোগাস ক্রোমোজোমের সংখ্যা মহিলাদের ক্ষেত্রে 23 জোড়া এবং পুরুষদের ক্ষেত্রে 22 জোড়া। এই রকম হোমোলোগাস ক্রোমোজোমগুলির মধ্যে একটি করে ক্রোমোজোম আসে মাতার দেহ থেকে এবং একটি করে ক্রোমোজোম আসে পিতার দেহ থেকে। আমরা হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞাটা আরেকবার বলছি যে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বলতে বলছি যে সমস্ত ক্রোমোজোমের আকৃতি এবং প্রকৃতিগতভাবে একই এবং যার মধ্যে জিনের সজ্জাক্রম এবং জিনগুলি একই থাকে, তাদেরকে আমরা বলছি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সাধারণত এই সমস্ত ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং আমাদের দেহে একটি ক্রোমোজোম আসে মাতার দেহ থেকে এবং একটি আসে পিতার দেহ থেকে।
এরপরে একটি শব্দ হচ্ছে অ্যালিল। অ্যালিল বা অ্যালিলোমর্ফ, এই অ্যালিলোমর্ফ থেকে শব্দটা এসেছে অ্যালিল। অ্যালিল আমরা কাকে বলবো? না, অ্যালিল বলতে আমরা বলছি যে কোনো একটি জিনের বিপরীত রূপভেদগুলিকে বলে অ্যালিল। যেমন একটা জিন হলো মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য। মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, এর জন্য দায়ী জিনটা কি? না, এইখানে হচ্ছে বড়টি, অথবা হতে পারে সেটা বড়টি ছোটটি। অর্থাৎ এই একটা জিন, তার দুটি বিপরীত রূপভেদ, সেই রূপভেদকে আমরা বলছি, রূপভেদের একটিকেই বলছি অ্যালিল। এক্ষেত্রে এই বড়টি একটি অ্যালিল, এটা একটা অ্যালিল, অথবা এক্ষেত্রে যদি হয় তাহলে এই বড়টি একটা অ্যালিল এবং ছোটটি একটি অ্যালিল। যদি আমরা অ্যালিলের সংজ্ঞা ভিন্নভাবে বলি যে সমসংস্থ ক্রোমোজোম, এই একটা সমসংস্থ ক্রোমোজোম, এটা একটা সমসংস্থ ক্রোমোজোম, এই সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য, তাহলে মটর গাছের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হয় এবং বেটে হয়। এই লম্বার জন্য বড়টি এবং বেটের জন্য ছোটটি। এই সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য, লম্বা এবং বেটে বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী উপাদানের একটিকেই আমরা বলছি অ্যালিল। তাহলে কি হলো? সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের একটিকে আমরা বলছি অ্যালিল। ঠিক আছে? অ্যালিলের পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লোকাস। এই লোকাস কি? না, লোকাস হলো জিনের ঠিকানা। লোকাস হলো জিনের ঠিকানা, অর্থাৎ জিন কোথায় অবস্থান করে। জিন ক্রোমোজোমের, জিন ডিএনএর যে নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে, সেই নির্দিষ্ট বিন্দুকে ওই জিনের আমরা বলছি লোকাস। জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত, সেই বিন্দুকেই বলছি ওই জিনের লোকাস। যেমন SRY, এই জিন অবস্থান করে কোথায়? না, আমার ওয়াই ক্রোমোজোমে। ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। এবং এই জিনের লোকাসটা কি? না, এই জিনের লোকাস হলো SRY জিন। জিনের লোকাস হচ্ছে লোকাস হলো YP11.5। তাহলে আমরা কি বললাম? লোকাস হলো যে জিনের ঠিকানা বলছি, যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে কোনো জিন অবস্থান করে, সেই বিন্দুকেই বলছি ওই জিনের লোকাস। যেমন SRY জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে এবং এর লোকাস হলো YP11.5। এরপরে আমরা জানব হোমোজাইগাস এবং হেটারোজাইগাস সম্পর্কে। হোমোজাইগাস এবং হেটারোজাইগাস আমরা জানি কি? না, আমরা জানি যে জিন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং জিনের সাধারণত দুটি অ্যালিল থাকে। জিনের দুটি অ্যালিল থাকে। সাধারণত জিনের দুটি অ্যালিল থাকে। যেমন আমরা দেখছিলাম যে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, এর জন্য দায়ী হচ্ছে আমার, যদি ধরে নিই বড়টি এবং ছোটটি, অথবা বড়টি। এইবার হোমোজাইগাস আমরা কাকে বলবো?
না, হোমোজাইগাস হলো একটা জীব। হোমোজাইগাস হলো একটা জীব, যে জীবের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য জিনের, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের অ্যালিল দ্বয় যদি এক প্রকারের হয়, অ্যালিল দ্বয় যদি এক প্রকারের হয়, তখন ওই জীবকে ওই জিনের সাপেক্ষে আমরা বলবো হোমোজাইগাস। হোমোজাইগাস তাহলে আমরা কাকে বলবো? না, কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের অ্যালিল দ্বয় যদি এক প্রকারের হয়, অ্যালিল দ্বয় যদি এক প্রকারের হয়, তখন ওই জীবকে ওই জিনের সাপেক্ষে বলবো হোমোজাইগাস। যেমন আমার কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, এটি একটি হোমোজাইগাস, অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ একটি হোমোজাইগাস। হেটারোজাইগাস কাকে বলবো? সেই আগের মতো, যে জিনের যদি দুটি অ্যালিল ভিন্ন ভিন্ন প্রকারের হয়, তখন ওই জিনের সাপেক্ষে ওই জীবকে আমরা বলবো হেটারোজাইগাস। অর্থাৎ হেটারোজাইগাস আমরা কাকে বলছি? কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের অ্যালিল দ্বয় যদি ভিন্ন ভিন্ন প্রকারের হয়, তখন ওই জীবকে ওই জিনের সাপেক্ষে বলবো হেটারোজাইগাস। যেমন শঙ্কর লম্বা মটর গাছ, এটা একটা হেটারোজাইগাস। এরপরে আমরা আসবো আর একটা টার্মিনোলজি, যেটা হচ্ছে কি না প্রকট। এই টার্মিনোলজিটা সম্পর্কে আমরা আসবো। এই প্রকটটা আমরা কাকে বলবো? আমরা এক্ষুনি বললাম যে হেটারোজাইগাস অবস্থা, হেটারোজাইগাস অবস্থায়, তাহলে হেটারোজাইগাস আমরা ধরে নিলাম মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য শঙ্কর লম্বা, এইটা বড়টি এবং ছোটটি। এই হেটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে তাকেই আমরা বলবো প্রকট। এখানে লম্বা, হেটারোজাইগাস অবস্থায় মটর গাছের ক্ষেত্রে হেটারোজাইগাস অবস্থায় লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে, এই লম্বা বৈশিষ্ট্যটা হবে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকট বলতে আমরা তাহলে কি বললাম? হেটারোজাইগাস অবস্থায় জীবের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে তাকে আমরা বলবো প্রকট, এবং যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত অবস্থায় থাকবে, এক্ষেত্রে দুটো অ্যালিল আছে, একটা হচ্ছে বড়টি এবং ছোটটি। এর মধ্যে বড়টির বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে, ছোটটির বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি। এটা প্রকাশিত হয়নি, সেটা হচ্ছে বেঁটেটা প্রকাশিত হয়নি। এই বেঁটেটা হচ্ছে প্রচ্ছন্ন। অর্থাৎ আমরা প্রকট এবং প্রচ্ছন্ন আমরা কাকে বলবো? না, আমরা বলছি হেটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়, প্রকাশিত হয় তাকে আমরা বলবো প্রকট। আর হেটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না, অপ্রকাশিত অবস্থায় থাকে, তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। আচ্ছা, এরপরে আমরা চলে আসব প্রকট প্রচ্ছন্নের পরে বিশুদ্ধ এবং সংকর। বিশুদ্ধ আমরা কাকে বলবো? আমরা বিশুদ্ধ বলতে আমরা এই হেটারোজাইগাস হোমোজাইগাস থেকে আমরা ওই সংজ্ঞাটাই চলে আসি, যে বিশুদ্ধ আমরা কাকে বলবো? যে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দ্বয়, কোনো একটি বৈশিষ্ট্য যেমন লম্বা, এর জন্য দুটো অ্যালিল আছে, এখানে হচ্ছে বড়টি এবং ছোটটি। কোনো একটি বৈশিষ্ট্য যেমন বলছি লম্বা, এই লম্বার জন্য দায়ী অ্যালিল দ্বয় বড়টি এবং ছোটটি। এরা যদি এক প্রকারের হয়, যেমন হচ্ছে বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে দুটো অ্যালিল এক, তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো এই লম্বাটা হবে প্রকট, বিশুদ্ধ আমরা বলছি কি, যে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দ্বয় যদি এক হয়, তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো প্রকট। এই প্রকার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় কখনো
পরিবর্তিত হয় না। আর সংকর বৈশিষ্ট্য আমরা কাকে বলবো না, কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দ্বয় যদি ভিন্ন ভিন্ন হয় তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো সংকর। কি বললাম, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দ্বয় যদি ভিন্ন ভিন্ন প্রকারের হয় তখন সেই বৈশিষ্ট্যকে আমরা বলবো সংকর লম্বা। এক্ষেত্রে এই সংকর লম্বা এর জন্য এটাকে আমরা বলছি সংকর বৈশিষ্ট্য। অথবা আমরা বলতে পারি কি না, যে সমস্ত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়ে যায়, তাদেরকে আমরা বলছি সংকর বৈশিষ্ট্য। আমরা জীবের ক্ষেত্রে বলতে পারি সংকর জীব আমরা কাকে বলবো না, দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনে মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীব উৎপাদনের পদ্ধতিকেই আমরা বলছি সংকর। যেমন ধরো বিশুদ্ধ একটি বড়টি এবং ছোটটি, এটি বিশুদ্ধ লম্বা এবং বেটে তো সবসময় বিশুদ্ধ হয়। বেটে দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনে যে মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হয় তাকে আমরা বলছি সংকর। দুটি বিশুদ্ধ জীবের মিলনে মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত যে জীব উৎপন্ন হয় তাকে আমরা বলছি সংকর জীব বা হাইব্রিড। তাহলে আমরা কি বুঝলাম যে বিশুদ্ধ বলতে আমরা কাকে বলছি, যে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দ্বয় যদি এক প্রকারের হয় তখন সেই প্রকার বৈশিষ্ট্যকে আমরা বলবো বিশুদ্ধ বৈশিষ্ট্য। আর কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দ্বয় যদি ভিন্ন ভিন্ন প্রকারের হয় তখন সেই বৈশিষ্ট্যকে আমরা বলবো সংকর। সাধারণত বলছি বিশুদ্ধ যে বৈশিষ্ট্য, বিশুদ্ধ বা পিওর বলে ইংরেজিতে, এই বিশুদ্ধ বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপরিবর্তিত অবস্থায় থাকে এবং যে সংকর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় পরিবর্তিত হয়। আর সংকরায়ন আমরা এক্ষুনি দেখলাম যে দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনে মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীব উৎপাদন করাকে আমরা বলছি সংকর। আর এই সংকর জীব সৃষ্টি করার পদ্ধতিকে আমরা বলছি সংকরায়ন। সংকর জীব সৃষ্টি করার পদ্ধতিকে আমরা বলছি সংকরায়ন, অর্থাৎ দুটি বিশুদ্ধ জীবের মিলনে সংকর জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে আমরা বলছি সংকরায়ন, বা একে আমরা বলছি হাইব্রিডাইজেশন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে দুটি বিশুদ্ধ জীবের মিলনে একটি মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়। এরপরে আমরা চলে আসব আর কয়েকটি টার্মিনোলজি আছে। যেমন ধরো এখানে আমার আছে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন। এক সংকর জনন আমরা কাকে বলবো না, আমরা সংকরায়ন পড়েছি, এখানে একজোড়া বৈশিষ্ট্য নেব, একজোড়া বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনকে আমরা বলবো এক সংকর জনন। একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়নকে আমরা বলছি এক সংকর জনন। যেমন আমরা এখন দেখছিলাম একজোড়া বৈশিষ্ট্য লম্বা এবং বেঁটে, একজোড়া মানে একজোড়া বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনে বা দুটি জীবের মিলনকে আমরা বলছি এক সংকর জনন। এটা একটা এক সংকর জনন। এবার দ্বিসংকর জনন হবে কি না, ওই এক সংকর জননের জায়গায় একজোড়ার জায়গায় আমরা দুজোড়া শব্দটা ব্যবহার করলে সেটা হয়ে যাবে দ্বিসংকর জনন। যে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন এক প্রজাতিভুক্ত দুটি জীবের সংকরায়নকে আমরা বলছি দ্বিসংকর জনন। যেমন আমরা পরে আলোচনা করব, যেমন একটি বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সহিত একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজের সংকরায়ন, সেখানে হচ্ছে দুজোড়া বৈশিষ্ট্য, একটা হচ্ছে হলুদ এবং একটা হচ্ছে গোল। তার জন্য আমরা এরকম ওয়াই এটা হচ্ছে হলুদ, আর গোলের জন্য আর নেব, আর ওখানে আমরা সবুজের জন্য ছোট ওয়াই আর কুঞ্চিতের জন্য ছোট আর নেব। তাহলে এক্ষেত্রে এটা একটি এক জোড়া, এটা এক জোড়া, এই করে মোট দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন
এক প্রজাতিভুক্ত দুটি জীবের মিলনকে আমরা বলছি বা সংকরায়নকে আমরা বলছি দ্বিসংকর জনন। আর এখানে দুটি টার্মিনোলজি আমরা আছে, এই দুটি টার্মিনোলজি আমরা আলোচনা করে নিচ্ছি। একটা হচ্ছে জিনোটাইপ এবং ফিনোটাইপ। জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে আগে আমরা জেনে নিই জিনোটাইপ। জিনোটাইপ বলতে আমরা বাইর থেকে কোনো জীবের যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই সেই সমস্ত বৈশিষ্ট্য হচ্ছে ফিনোটাইপ। বাইর থেকে আমরা যে যে বৈশিষ্ট্য দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলোকে বলছি ফিনোটাইপ, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যের যে প্রকাশ সেই প্রকাশকে আমরা বলছি ফিনোটাইপ। আর জিনোটাইপ বলছে কি, জিনগত সংযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে আমরা বলছি জিনোটাইপ। যেমন আমরা ফিনোটাইপ হিসেবে আমরা ধরে নিই একটা নিয়েছি, এটা হচ্ছে বড়টি ছোটটি। মটর গাছের জন্য আমরা নিয়েছি বড়টি ছোটটি। এই বড়টি ছোটটি এটা না হয়েছে, এটা কি রকমের না, এটা আমরা লম্বা লেগো বাইর থেকে দেখতে পাবো। এই রকমের বড়টি ছোটটি জিনোটাইপ যুক্ত একটি জীবের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা হবে লম্বা। আমরা বাইর থেকে দেখতে পাচ্ছি এটা লম্বা, অর্থাৎ এটাই হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি জিনগত সংযুক্তি দেখি তাহলে জিনগত সংযুক্তি একটা বড়টি এবং একটা ছোটটি, এবং সেক্ষেত্রে এর মধ্যে আমার যেহেতু ছোটটি আছে এটা এর মধ্যে আমার অলরেডি ছোটটিটা মিশে আছে, এর জন্য এটা হবে সংকর লম্বা। তাহলে তখন আমরা বলবো সংকর লম্বা। এই সংকর লম্বাটা হচ্ছে তার জিনগত বৈশিষ্ট্য, জিনগত সংযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। ফিনোটাইপ বলতে আমরা বললাম বাইর থেকে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকেই বলছি আমরা ফিনোটাইপ, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশটাকেই আমরা বলছি ফিনোটাইপ। লম্বা, বেঁটে, ফলে মটরের আকার হচ্ছে গোলাকার, কুঞ্চিত, এগুলি হচ্ছে সব ফিনোটাইপিক ক্যারেক্টার বা চরিত্র। আর জিনোটাইপ বললে আমরা বলছি কি, জিনগত সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে আমরা বলছি জিনোটাইপ, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা বলা হয় জিনগত সংযুক্তিটাকেই বলা হয় জিনোটাইপ। এই YYRR এটা একটা জিনোটাইপ, একেও আমরা জিনোটাইপ বলতে পারি, বা এখানে এই বড়টি ছোটটি এটা একটা জিনোটাইপ বলতে পারি, এবং এর দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যটা হচ্ছে সংকর লম্বা, সেটাকে আমরা বলতে পারি জিনোটাইপ।